যে বাজারগুলো কখনো নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে না। বাজার কেন্দ্র করে নির্দিষ্ট দ্রব্যকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমি ভালো আছি। সো আমি তোমাদের ব্যাকবেঞ্চার মনির। সো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। সো আজকের টপিকসটা কাদের জন্য এবং কোন বিষয়টি নিয়ে চলো একটু দেখি। আজকের টপিকসটা হচ্ছে এইচএসসি অধ্যায় ৪, নাম হচ্ছে বাজার। সো বাজার থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে একচেটিয়া বাজারে ফার্মের ভারসাম্য এবং সেটা স্বল্প সময়ে। তাহলে আমাদের টপিকস হচ্ছে আজকে একচেটিয়া বাজারে ফার্মের ভারসাম্য। তাহলে আমাকে আগে জানতে হবে হচ্ছে একচেটিয়া কাকে বলে। ঠিক আছে, তাহলে একচেটিয়া কাকে বলে? যে কোনো একক ব্যক্তি কর্তৃক যা কিছু তোমার হচ্ছে বিক্রয় করা হয় সেটাই হচ্ছে একচেটিয়া। আর এই একচেটিয়াই ইচ্ছা মতো লাভ করা যায়। ঠিক আছে, একচেটিয়া বাজার কাকে বলে? যে বাজারে একজন মাত্র বিক্রেতা দ্রব্য বিক্রয় করে তাকে হচ্ছে একচেটিয়া বাজার বলে। যে একচেটিয়া কি? যে বাজারে একজন মাত্র বিক্রেতা দ্রব্য বিক্রয় করে বা দ্রব্য উৎপাদন করে বা একটি মাত্র ফার্মের থেকে দ্রব্য পাওয়া যায়, সেইটাকে হচ্ছে আমরা একচেটিয়া বলে থাকি। ঠিক আছে, শুরুতে আরেকটা বলে দিই যে বাজারগুলো কখনো নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে না। বাজার কেন্দ্র করে নির্দিষ্ট দ্রব্যকে। একটি দ্রব্যকে ঘিরে ক্রেতা বিক্রেতার মাঝে যে দর কষাকষি হবে সেটাই হচ্ছে মূলত বাজার। তো তারই ভিতরে একচেটিয়া বাজার। এই একচেটিয়া বাজারে আমি যে বললাম যে অধিক পরিমাণের লাভ করা যায়, আবার হচ্ছে মাঝে মধ্যে ক্ষতিও হয়, আবার স্বাভাবিক মুনাফাও থাকে। সো এই ৩টা বিষয় হচ্ছে আমাদের দেখানোর বিষয় এই একচেটিয়া বাজার ভারসাম্য থেকে। যে একটা হবে স্বাভাবিক মুনাফা, একটা হচ্ছে অতিরিক্ত মুনাফা, আর এটা হচ্ছে ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাওয়া। ঠিক আছে, এই একচেটিয়া বাজারে আমাদের খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই ৩ নম্বরটা এবং এই ২টাও আসে। ঠিক আছে, তো চেষ্টা করব ৩টা টপিকস একসাথে দেখানোর। যদি না সম্ভব না হয় তাহলে আমরা ৩টা টপিকস ৩ ভাগে দেখায় দিব। কারণ একসাথে দেখাতে গেলে হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে। সো চলো আমরা ট্রাই করি। যদি সম্ভব হয় একসাথে দেওয়ার, আর না হলে খন্ড, খন্ড করে দিব। ঠিক আছে? তো চলো আজকে আমাদের প্রথম টপিকসটা হচ্ছে একচেটিয়া বাজারের স্বাভাবিক মুনাফা। সো স্বাভাবিক মুনাফা কিভাবে অর্জিত হয় সেটা আমরা হচ্ছে চিত্র উপস্থাপন করব। চিত্রের মাধ্যমে আমরা দেখাবো। ঠিক আছে? তো তার আগে আমি বলি যে স্বাভাবিক মুনাফা কিভাবে অর্জিত হবে। স্বাভাবিক মুনাফা তখনই হবে যখন হচ্ছে আমার উৎপাদন খরচ এবং উৎপাদন ব্যয় ২টা সমান হবে। আমি যেটা আমার ওই দ্রব্য উৎপাদন কাজে ব্যয় করছি, ওই দ্রব্যটাই যদি ওই পরিমাণই অর্থ আমি আবার ওইখান থেকে আয় করতে পারি, সেটা হচ্ছে আমার স্বাভাবিক মুনাফা হবে। যেখানে আমার লাভও নাই, ক্ষতিও নাই। যেটা ব্যয় করছি সেটাই পেয়েছি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের চিত্রের মাধ্যমে দেখাতে হবে। তো আমরা এখানে আঁকাই। ওকে, তো এখানে আমরা ৩টা ঘর নিয়ে নিলাম। এই ৩টা ঘরের ভিতরে আমাদের ভূমি অক্ষে হচ্ছে সব জায়গায় হচ্ছে দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে হচ্ছে আমাদের পি, এআর, এমআর, এসি এবং এভিসি। এখানে পি বলতে দাম, এআর বলতে গড় আয়, এমআর বলতে প্রান্তিক আয়, এসি মানে হচ্ছে গড় খরচ, আর এভিসি মানে হচ্ছে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, মানে গড় পরিবর্তনশীল খরচ। ঠিক আছে, তো আমরা প্রথম চিত্র এটা হচ্ছে আমরা লিখে, এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা। দ্বিতীয় চিত্রে দেখাবো আমরা হচ্ছে অতিরিক্ত মুনাফা এবং ৩ নম্বর চিত্র এটাতে দেখাবো হচ্ছে ক্ষতি স্বীকার করে ওই ফার্ম উৎপাদন চালিয়ে যাবে কিনা। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখাই দিই। তো দেখানো হয়ে গেল এটা স্বাভাবিক, এটা অতিরিক্ত, এটা হচ্ছে ক্ষতি স্বীকার করে। তো চিত্র শুরু করার আগে আমরা ২টা বিষয়, মানে কিছু বিষয় বলে দিই। সেটা হচ্ছে শর্ত ২টা। সেই শর্ত হচ্ছে প্রথম কন্ডিশন যে এআর রেখা এবং এমআর রেখা, এআর রেখার নিচে অবস্থান করবে হচ্ছে এমআর রেখা। ঠিক আছে, এবং এর ভারসাম্য হবে কিভাবে? যে বিন্দুতে হচ্ছে এমআর রেখাকে এমসি রেখার নিচের থেকে উপর দিকে সেট করে চলে গেছে, যে বিন্দুতে মিলিত হবে সেটাই হচ্ছে, মানে এমআর এবং এমসি যে বিন্দুতে মিলিত হবে সেটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। তাহলে চলো আমরা হচ্ছে এআর এবং এমআরটাকে আঁকাই নি। এআর মানে গড় আয় যে হারে কমবে এবং এমআর বলো তার থেকে অধিক হারে কমে, এবং দুইটাই বলো বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। তো চলো আমরা দুইটাই দেখাই দিই। আমরা একটা একটা করে করি। ঠিক আছে, আগে স্বাভাবিকটা করে দিই, তারপর হচ্ছে অতিরিক্ত, তারপর হচ্ছে ক্ষতি স্বীকার করে। ঠিক আছে, তাহলে স্বাভাবিক মুনাফায় হচ্ছে আমার এআর এবং এমআর নিয়ে নিলাম এবং এর হচ্ছে ভারসাম্য করতে হবে। তাহলে ভারসাম্য করার সিস্টেম হচ্ছে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে সেট করে উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এটা করে ফেলি। যে এটা তাহলে এই যে
এমসি রেখা আমার হচ্ছে এমআর রেখার নিচ থেকে সেট করে উপরের দিকে উঠে গেছে। তাহলে এই যে এমআর রেখা এবং এমসি রেখা একটা বিন্দুতে মিলিত হইছে। যে বিন্দুতে মিলিত হইছে এই বিন্দু হচ্ছে আমার ভারসাম্য বিন্দু। তাহলে এখানে আমরা একটা লিখে দিই, ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। তাহলে এই ই বিন্দুতে হচ্ছে আমার যেহেতু ভারসাম্য বিন্দু, তাহলে আমার এই সোজা হচ্ছে একটা রেখা উৎপাদন করতে, মানে উৎপাদন রেখা। তাহলে এইখান থেকে আমি হচ্ছে করে দিই এই যে এ আর পর্যন্ত আমার যাইতে হবে, কারণ এ আর হচ্ছে আমার তো গড়াই। তাহলে আমি যেটা উৎপাদন করছি সেটা তোমাকে বিক্রি করতে হবে ওই দ্রব্যটা, এই জন্য আমার উৎপাদন রেখা হচ্ছে এই এ আর পর্যন্ত আসতে হবে। তাহলে এইখান থেকে আমার যদি এটা মিলাই দিই, এই পর্যন্ত আমি হচ্ছে উৎপাদন করছি, তাহলে এইখানে হচ্ছে আমার দাম পি, এখানে হচ্ছে আমার পরিমাণ কিউ। ক্লিয়ার? তাহলে এখানে একটা নাম দিয়ে দিই হচ্ছে এম। তাহলে এম বিন্দু পর্যন্ত হচ্ছে উৎপাদন করছি এবং এই কিউ হচ্ছে উৎপাদন রেখা, এটা এম পর্যন্ত। এখানে আমার ভারসাম্য বিন্দু মিলিত হয়েছে। ক্লিয়ার? আর এটা হচ্ছে আমার দাম। তাহলে আমার হচ্ছে এবার লাগবে হচ্ছে যেহেতু স্বাভাবিক মুনাফা, তাহলে আমার খরচ কত হয়েছে সেটা দেখাতে হবে। আর আমরা জানি স্বাভাবিক মুনাফার শর্তে হচ্ছে গড় আয় এবং গড় খরচ দুইটাই এক হবে। কিন্তু এখন কথা হচ্ছে এই এসি রেখা আমি কিভাবে অঙ্কন করব, এটা হচ্ছে আমার কোশ্চেন। যেমন তেমন করে আঁকায় দিলে বলে হবে না, এটা আঁকানোর বলে একটা সিস্টেম আছে। তো সেই সিস্টেমটা কি? সেই সিস্টেমটা হচ্ছে এই যে উৎপাদন রেখা, এই রেখার বরাবরই হচ্ছে আমার এসিটা নিতে হবে। ঠিক আছে? এবং এসিটা নিয়ে একে স্পর্শ করে এখানে আসবে, এসে উপরের দিকে আবার উঠে যাবে। যেমনটা একটু দেখো, এই যে খেয়াল করো, আমি এইখান থেকে বলে এসি রেখাটা শুরু করছি এবং আসে এই এমসি পর্যন্ত এই জায়গায় আসছি। এখানে এই পর্যন্ত বলে আমার নিম্নগামী হয়েছে এবং এই এমসিতে যেখানেই মিলিত হয়েছে এখান থেকে আর নিচে যাবে না, এখান থেকে সোজা আমার এই রেখাটা উপরে উঠে যাবে। তাহলে এইটা হচ্ছে আমার এসি। ক্লিয়ার? এইটার বলো আমরা যদি এই পাশ থেকে নিতাম, এই পাশ থেকে নিতাম, তাহলে বলো আমার হতো না। কারণ কি? যে আমি যেটা উৎপাদন করছি, আমার এই যে উৎপাদন রেখা, এই উৎপাদন রেখা বরাবর হচ্ছে আমার এই রেখাটা রাখতে হবে। কারণ আমি এই উৎপাদন যেটা করছি সেটাই তো বিক্রি করতেছি, তাই না? তাহলে এই সোজা অনুযায়ী আমার এটা হচ্ছে রাখতে হবে। তাহলে এই যে নিয়ে আসলাম, এই যে উৎপাদন এখানে কোন রকম টাচ করছে, করে এই যে এমসি যেখানে আসবে, আমার এমসি বিন্দুতে যেই জায়গায় মিলিত হবে এসি রেখা, মিলিত হওয়ার ওইখান থেকে আবার সোজা উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে? এটা আবার সোজা এখান থেকে উপরের দিকে উঠে আসবে। এই সে আমার হচ্ছে এসি রেখা। ঠিক আছে? তাহলে এইখানে দেখো হচ্ছে আমার স্বাভাবিক মুনাফা কিভাবে হয়েছে এটা। তাহলে চলো আমরা হচ্ছে মুনাফা নির্ণয় করতে হয় কিভাবে। মুনাফা এখানে লিখলাম যে মুনাফা নির্ণয় করতে হয় হচ্ছে টিআর মাইনাস টিসি, মানে মোট আয় মাইনাস মোট ব্যয়। তাহলে আমার এখানে টিআর সমান কত কত, টিআর আমরা জানি হচ্ছে উৎপাদনের পরিমাণ গুণ হচ্ছে বিক্রয়ের পরিমাণ, তাহলে মানে দাম। তাহলে এখানে কিউ গুণ হচ্ছে এই যে এআর, এআর মানে তাহলে টিসি কত হবে, উৎপাদনের পরিমাণ প্লাস হচ্ছে দ্রব্যের পরিমাণ প্লাস হচ্ছে দাম। তাহলে এখানে কিউ প্লাস গুণ হচ্ছে টিসি, এই এসি। তাহলে এখানে আমার কিউ এর মান হচ্ছে এটা যে কিউ1। আচ্ছা, আমি এইখানে বোঝানোর সুবিধার্থে জাস্ট এখানে সংখ্যা দিয়ে দিচ্ছি 10, আর এটা হচ্ছে ধরো 5 একক। ক্লিয়ার? তাহলে এই আমার দাম পরিমাণ হচ্ছে 5 আর বিক্রি হয়েছে কত, এই যে এ আর 10 গুণ 10 মাইনাস এখানে আমার টিসির পরিমাণ কত, কি পরিমাণ হচ্ছে 5 গুণ এসি, মানে এভারেজ কস্ট কত হয়েছে 10। তাহলে দুইটাই দেখা হচ্ছে 50 হচ্ছে, ইকুয়াল টু 0। তাহলে এইটা আমাদের উৎপাদনের পরিমাণ হচ্ছে এখানে স্বাভাবিক আছে। ঠিক আছে? এখানে আমার লাভও হয় নাই, আবার হচ্ছে ক্ষতিও হয় নাই, যেটা স্বাভাবিকভাবে দেখানো হয়েছে, যেখানে এআর এবং এসি দুইটা মিলিত হয়েছে। ক্লিয়ার? সংখ্যার মাধ্যমে বুঝালে আরো ভালোভাবে বোঝানো যায়, তাই আর কি তোমাকে সংখ্যা দিয়ে দেখাই দিলাম। তো এটা ছিল আমাদের হচ্ছে একচেটিয়া বাজারে স্বল্প সময়ে তোমার হচ্ছে স্বাভাবিক মুনাফা যেটা। ক্লিয়ার? এবার আমরা যাব হচ্ছে অতিরিক্ত মুনাফাতে। অতিরিক্ত মুনাফার শর্ত কি? অতিরিক্ত মুনাফার শর্ত হচ্ছে আমার ব্যয়ের থেকে আয়ের পরিমাণটা বেশি হবে। ধরো আমি একটা দ্রব্য উৎপাদন করছি, সেখানে আমি উৎপাদন করতে চেয়ে 10 টাকা ব্যয় করছি। তাহলে 10 টাকা ব্যয় করে আমার উৎপাদন করতে হবে অবশ্যই ওখানে 20 টাকা বা 15 টাকা। তাহলে আমার এই যে ব্যয়ের থেকে আয়ের পরিমাণটা যে বেশি হচ্ছে, এইটাই হচ্ছে আমার অতিরিক্ত মুনাফা। ঠিক আছে? তাহলে এই বিষয়টা হচ্ছে আমরা এখানে দেখাবো। তাহলে সেম সিস্টেম, ওই যে এআর এবং এমআর লাগে, তাহলে এআর এবং এমআর হচ্ছে যে উপর থেকে নিচে নিম্নগামী হয়, সেটা দেখাবো। তাহলে এর হচ্ছে ভারসাম্য বিন্দু কোনটা, এই যে সেম ভাবে এমসি আমরা এখান থেকে নিতে হবে। ভারসাম্য করতে গেলে হচ্ছে আমার যে এমসি রেখা নিচ থেকে এমআর কে ছেদ করে উপরের দিকে উঠবে। তাহলে এমআর এবং এমসি যে রেখায় মিলিত হয়েছে সেটা হচ্ছে আমার ভারসাম্য বিন্দু। তাহলে এইটা যদি আমার ভারসাম্য বিন্দু হয়, তাহলে আমার উৎপাদন রেখা যাবে এই পর্যন্ত, কারণ এ আর পর্যন্ত যাবে।
এইটা। তাহলে এখানে আমি একটা সংখ্যা দিয়ে দিই জাস্ট 10 বোঝানোর জন্য, পরবর্তীতে লাগবে। তাহলে ধরো এটা হচ্ছে 10 টাকা প্রাথমিক দাম। আর প্রাথমিক উৎপাদন হচ্ছে আমার কিউ বা হচ্ছে 5 একক ধরো। ঠিক আছে? তাহলে আমার এখানে দেখাইতে পারছে অতিরিক্ত ইনকাম হয়েছে, মানে মুনাফা হয়েছে। তাহলে অতিরিক্ত ইনকাম দেখাইতে গেলে আমার অবশ্যই গড় খরচ কম দেখাতে হবে। কি করতে হবে? গড় খরচ মানে এসিটা কম দেখাতে হবে। তাহলে আমার এইখানে হচ্ছে উৎপাদন হয়েছে এই এম বিন্দু পর্যন্ত, যেটা স্বাভাবিক দাম ছিল 10 টাকা এবং পরিমাণ হচ্ছে 5 একক। তাহলে আমার এসিটা কিভাবে হবে? যেমন তেমন করে আঁকাই দিলে হবে না। ঠিক আছে? এসিটা আমাকে দেখাইতে হবে হচ্ছে এই যে এম বিন্দু, এই এম বিন্দুর নিচ থেকে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে এই এম বিন্দুর নিচে এই যে আসলাম এখানে। ঠিক আছে? এই যে এমসি, এই দেখো এমসি বিন্দু। এই এমসি বিন্দুতে এসেই আমার এই রেখাটা আর নিচের দিকে যাবে না। এম বিন্দুর নিচ থেকে বলে এসি রেখা টানছি। তো এইখান থেকে যদি টানতে টানতে এই পর্যন্ত আসছে নিচে, এসে এসি আর নিচে যাবে না। কি করবে? এমসি বিন্দুতে এসে এসি আবার উপরে উঠে যাবে। তাহলে এইটা হচ্ছে আমার সেই এসি। তাহলে এই এসির একটা বিন্দুতে আমার ভারসাম্য যে উৎপাদন যে রেখাটা, উৎপাদন রেখার সাথে এসি আমার একটা বিন্দুতে মিলিত হয়েছে। যে বিন্দুতে আমার এসিটা মিলিত হয়েছে এইখানে হচ্ছে আমার একটা নাম দিতে হবে, ধরো এটা এন। তাহলে এইখান থেকে এই যে মিলিত করলাম, ঠিক আছে? এইখানে ধরো একটা দিয়ে দিলাম আমি হচ্ছে এটা 5 দিয়ে দিলাম, 5 টাকা বা P1। তাহলে এই যে পরিমাণটা, এই যে দাগাই দিলাম, এই যে পরিমাণটা দেখো আমার গড় খরচগুলো হয়েছে এই পর্যন্ত। গড় খরচ কতটুকু হয়েছে? 5 পর্যন্ত। কিন্তু আমি আয় করছি হচ্ছে 10 পর্যন্ত, এম বিন্দু পর্যন্ত। ঠিক আছে? চলো অতিরিক্ত চাহিদা কিভাবে হচ্ছে সেটা দেখাই দেবো। কিন্তু এই যে বিন্দুটা এইখান থেকে হচ্ছে আমাদেরকে মূলত করতে হবে। ঠিক আছে? তাহলে চলো পাশে আমি একটুখানি দেখাই দিই যে হচ্ছে কিভাবে আমি এখান থেকে অতিরিক্ত চাহিদাটা করছি বা অতিরিক্ত ইনকামটা আমি লাভ করছি এখান থেকে। ঠিক আছে? তো এইটা হচ্ছে সেই জিনিস। আবারও আমি বলতেছি যে এআর রেখা এমআর রেখার উপরে থাকবে, মানে এমআর রেখা এআর রেখার নিচে থাকবে, এবং ভারসাম্য হতে হলে তোমার এমআর রেখাকে এমসি রেখার নিচ থেকে কেন্দ্র করে সেট করে উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে? তাহলে এমসি আর এমআর যে বিন্দুতে মিলিত হবে সেটা হচ্ছে আমার ভারসাম্য বিন্দু। তাহলে এইটা ছিল আমার ভারসাম্য বিন্দু, এটা নতুন ভারসাম্য বিন্দু এসির জন্য, মানে গড় খরচের জন্য নতুন ভারসাম্য বিন্দু। আর এটা হচ্ছে প্রাথমিকটা, উৎপাদনটা। ঠিক আছে? তাহলে প্রাথমিক আয়, এটা হচ্ছে আয়ের রেখাটা। তাহলে এইখানে আমরা একটু দেখাই দিই। তাহলে এখানে আমার মুনাফা, তাহলে মুনাফা সিস্টেম হচ্ছে একইভাবে টিআর মাইনাস টিসি। তাহলে এইখানে আমার টিআরটা কত? টিআর আমার একইভাবে নির্ণয় করতে হবে। তাহলে কিউ কিউ গুণ হচ্ছে এই এআর। তাহলে আমার কিউ কত? এখানে কিউ আছে এখানে 5 একক। তাহলে 5 গুণ এআর কত আছে? এই যে পি সমান সমান এই যে 10। তাহলে এখানে 10 ইজ ইকুয়াল টু 5 10 কে 50। তাহলে এইটা আমার হচ্ছে টিআর নির্ণয় করলাম। এবার হচ্ছে টিসিটা নির্ণয় করি। তাহলে টিসি সমান আমার হচ্ছে যে কিউ এর সাথে আমার গড় খরচটা বের করতে হবে। তাহলে কিউ গুণ হচ্ছে এসি। তাহলে এখানে কিউ হচ্ছে 5 একক গুণ এসি আমার কত আছে? এই যে এসি, এই যে বিন্দুটা এন বিন্দু পর্যন্ত। তাহলে এন এ এই সোজাই দেখো 5 দিয়ে রাখছি আমি। তাহলে 5 দিয়ে দেবো এখানে আমার। তাহলে ইজ ইকুয়াল টু হচ্ছে 25। ঠিক আছে? তাহলে আমরা আবার সেই সূত্রটা এখানে লিখি। মুনাফা ইজ ইকুয়াল টু হচ্ছে টিআর মাইনাস টিসি ইজ ইকুয়াল টু, তাহলে টিআর আমি কত পাইছিলাম? এই যে 50 মাইনাস টিসি কত? এই যে 25। তাহলে এইখানে আমার হচ্ছে 25। এই 25 একক বলে আমার মুনাফা। তাহলে এই মুনাফার পরিমাণ এখানে আমার কত কত যে হচ্ছে তোমার এখানে হচ্ছে মুনাফার পরিমাণ আমি এখানে লিখে দেখাচ্ছি হচ্ছে P1 P M N। এই পরিমাণটাই হচ্ছে আমার ওইটা 25 একক বা 25 টাকা। তাহলে এখানে আমি 25 টাকা লাভ করছি, মানে এই যে দাগ দাগ দেখানো এইটা হচ্ছে আমার পুরোটা মুনাফা, অতিরিক্ত ইনকাম। ঠিক আছে? কারণ গড় খরচের থেকে আমার গড় আয়টা বেশি হয়েছে। তাহলে গড় আয় যখনই বেশি থাকবে তখনই আমার ওইটা হচ্ছে মুনাফার পরিমাণ বেশি হবে। ক্লিয়ার? তাহলে স্বাভাবিকটা ক্লিয়ার, অতিরিক্তটাও ক্লিয়ার।